নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারত এখন কি করবে? ইরান এবং ইসরায়েল দুজনের মধ্যে যুদ্ধ অবশ্যম্ভাবী। এখন দুজনের সঙ্গেই কিন্তু ভারতের সম্পর্ক খুব ভালো। ব্যবসা বলুন, প্রযুক্তি বলুন, ইসরায়েলের সঙ্গে যেমন আমাদের প্রযুক্তি বিনিময় আছে, ব্যবসাও আছে। ইরানের সঙ্গে আমাদের টোটালি ব্যবসার সম্পর্ক। চাবাহার পোর্ট আমরা তৈরি করেছি ইরানে, এবং ইরান থেকে আমরা তেল নিচ্ছি। এতদিন আমরা কিন্তু নিরপেক্ষ ছিলাম। আমরা দুজনকেই বলেছিলাম যুদ্ধটা কোনো রাস্তা নয়, শান্তি হচ্ছে আলোচনার একমাত্র রাস্তা, যেটা রাশিয়া ইউক্রেনের সময়তেও ভারত বারবার বলেছিল। সেই একই কথা কিন্তু ইসরায়েল এবং হামাসের যখন যুদ্ধ হয় তখন কিন্তু ইসরায়েলকে বলেছিল, এবং পরে তো ইরানের মধ্যে ঢুকলো। ইরান তারপরেতে মিসাইল চালালো, তারপর ইসরায়েলের সঙ্গে গন্ডগোল লাগলো। সে খবর আপনারা সবাই জানেন। এখন হামাসের নেতা, টপ নেতা মারা যাওয়ার পর এবং হিজবুল্লাহর একজন টপ কমান্ডার মারা যাওয়ার পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। বলতে ইরানের সঙ্গে ইসরায়েলের যা দূরত্ব, সেই দূরত্ব কিন্তু আপনার সৈন্য পাঠিয়ে বা জাহাজ পাঠিয়ে বা বিমান আক্রমণ করে কোনোভাবেই করা ইরানের পক্ষে সম্ভব নয়। একমাত্র অস্ত্র হচ্ছে মিসাইল। সেই মিসাইলের কর্মক্ষমতা কতটুকু ইরান তা গতবারই দেখে নিয়েছে। তাহলে ইরানের কাছে সমস্যাটা, ইরানের কাছে পথটা কি? ইরানের কাছে পথ হচ্ছে হিজবুল্লাহ, হুতি এবং হামাস। এই তিনজনকে আরো ফান্ডিং করো, আরো ফান্ডিং করে এদিক দিয়ে লেবানন, এদিক দিয়ে জর্ডান, এদিক দিয়ে গাজা, সব দিক দিয়ে ইসরায়েলের উপরে আক্রমণ করো। এটা হচ্ছে ইরানের এখন মাথায় মধ্যে যেটা রয়েছে। ইরান এইভাবে এখন আক্রমণটা শানাচ্ছে। আমেরিকা বরাবরই বলছে যে আমি ইসরায়েলের পক্ষে, কিন্তু আবার গিয়ে রেখে দিয়েছে এই যে হামাস নেতাকে মারা হলো, সেই হামাস নেতাকে মারার ব্যাপারে কিন্তু আমি বিন্দু বিসর্গ কিছু জানতাম না, সবকিছুই জানতো মোসাদ। ঠিক সময় খবর পেয়েছে, জায়গা মতো সুইচ টিপেছে, দম করে মেরে দিয়েছে। এটাই হচ্ছে ঘটনা। সেটা আমেরিকা খুব ভালো করে জানতো, এবং আমেরিকা জানে যে এর একটা রিটালিয়েশন হবে। তার জন্য আমেরিকা যত ধরনের ক্ষেপণাস্ত্র হয়, প্যাট্রিয়ট থেকে আরম্ভ করে যত আধুনিক ক্ষেপণাস্ত্র হয়, সব কিন্তু ইসরায়েলকে অলরেডি দিয়ে রেখে দিয়েছে। যে মার আসবে, মারকে প্রতিরোধ করতে হবে, তার জন্য ইসরায়েলকে প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে। পাশাপাশি মেডিটেরিয়ান সিতে ডেস্ট্রয়ার পাঠিয়ে রেখে দিয়েছে। যদি ইরান কোন রকম এদিক ওদিক করে, তাহলে ডেস্ট্রয়ার থেকে একেবারে ওদিকে লেবাননও মারবে, এদিকে ইরানকেও মারবে, মেরে একেবারে একদম পুরো ফ্ল্যাট করে দেবে। এটা হচ্ছে, ইরান হচ্ছে আমেরিকার 1 নম্বর শত্রু। কারণ সাপের মাথাটা আমেরিকা কাটতে চাইছে। সাপের মাথা যদি কাটা যায়, তাহলে শরীর আর কিছু থাকবে না, শরীর নির্জীব হয়ে যাবে। সাপের মাথাটা হচ্ছে গিয়ে ইরান। ফলে ইরানকে মারো, তার জন্য কিন্তু ডেস্ট্রয়ার পাঠিয়ে অলরেডি মেডিটেরিয়ান সিতে বসিয়ে রেখে দিয়েছে 2খানা কি 3খানা। এখন ভারত কি করবে? প্রশ্নটা হলো সেইখানে। গত 2 দিন ধরে সাউথ ব্লক, নর্থ ব্লকে শুধু দৌড়োদৌড়ি হচ্ছে। ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর মধ্যে ক্রমশ বৈঠক, ক্রমশ লম্বা থেকে লম্বাতর হচ্ছে। কোন রাস্তা নেওয়া হবে? আমেরিকা তো অলরেডি একটা স্টেটমেন্ট কিন্তু আজকে দিয়ে দিয়েছে। আমেরিকা কি স্টেটমেন্ট দিয়েছে, তারপরে আমি ভারতের কথায় আসছি। আমেরিকার স্টেটমেন্ট যেটা দিয়ে সেটা মারাত্মক। ইরানের নেতৃত্বাধীন অক্ষের হুমকির মধ্যে মধ্যপ্রাচ্যে আরো ফাইটার জেট ও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, যেটা আমি বললাম। মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটি ফাইটার জেট স্কোয়াড্রন স্থানান্তর করবে এবং ওই অঞ্চলে একটি বিমানবাহী রণতরী রক্ষণাবেক্ষণ করবে। পেন্টাগন শুক্রবার বলেছে
ইরান ও তার প্রক্সিদের সম্ভাব্য আক্রমণ থেকে ইসরায়েলকে রক্ষা করতে এবং মার্কিন সেনাদের রক্ষা করতে আমেরিকার সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনও ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের অঞ্চলে অতিরিক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষম ক্রুজার এবং ডেস্ট্রয়ারের আদেশ দিয়েছে এবং সেখানে আরও স্থলভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অস্ত্র পাঠানোর পদক্ষেপ নিচ্ছেন শুক্রবার সন্ধ্যায় পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে। আমি যেটা বললাম, আমেরিকা কিন্তু তৈরি হতে শুরু করে দিয়েছে, কারণ সিআইএর কাছে খবর আছে যে এই 2-1 দিনের মধ্যে রিটালিয়েশনটা শুরু হবে। আর হবে কোত্থেকে? একটা হচ্ছে লেবাননের দিক থেকে, একটা হচ্ছে হামাসের দিক থেকে। এই যে তিনজনের ছবিটা, এই তিনজনের ছবিটা দেখুন। একটা হচ্ছে নাসারুল্লাহ, একটা হচ্ছে খামেনি, একটা হচ্ছে সিনওয়ার। এই তিনজনের ব্যাপারে নাসারুল্লাহকে তো আপনারা চেনেন না। নাসারুল্লাহর ব্যাপারটা একটু বলে দিই। নাসারুল্লাহ একজন লেবানিজ ধর্মগুরু এবং হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল। ইনি শিয়া ইসলামিক রাজনৈতিক দল এবং জঙ্গি গোষ্ঠী। খামেনি তো জানেন, খামেনি এখন তো ইরানের রাষ্ট্রপতি খামেনি। আর হচ্ছে গিয়ে ডান দিকে হচ্ছে ইয়াহিয়া ইব্রাহিম হাসান সিনওয়ার। ইয়াহিয়া সিনওয়ার নামে বেশি পরিচিত। ইনি একজন ফিলিস্তিনি রাজনীতিবিদ, যিনি গাজা স্ট্রিপ থেকে হামাসের নেতা ছিলেন 2017-তে। এখন গাজাতেই অবস্থিত। এখন এই যে দেখছেন না, এই তিনজন হচ্ছে ইসরায়েলের এখন টপ ওয়ান্টেড। তার মধ্যে দু এক দিনের মধ্যে টিকিট কাটতে পারে, সেটা হচ্ছে হাসান নাসারুল্লাহ। এই যে হাসান নাসারুল্লাহ, ইনি 2-1 দিনের মধ্যে টিকিট কাটবেন, একেবারে কনফার্ম। আর এই ব্যাপারে একটুখানি বলে রেখে দিই যে এবারে ওই জান্নাতের 72 হুডরা আছে না, হুডরা কিন্তু এবার জান্নাত ছেড়ে কিন্তু পালাবে। কারণ যে হারে সাপ্লাই হচ্ছে, মাত্র 72টা হুর কি করে সামাল দেবে? এতগুলোকে সার্ভিস দেওয়া যায়? আপনারাই বলুন, হুরেরা থাকবে? হয়তো আপনারা হাসছেন, কিন্তু একেবারে হাসির ব্যাপার নয়, কিন্তু মুচকি মুচকি হাসবেন না, এটা খুব গম্ভীর বিষয়। ভারত এবার চেষ্টা করছে যে দুপক্ষকে কিভাবে বজায় রাখা যায়, কিন্তু দুপক্ষকে বজায় রাখা তো সোজা কথা নয়। India has strategic ties with both Iran and Israel, and for decades it has been able to balance between the two sides. But if the conflict widened, it would be difficult for it to maintain the ambivalent position. এই ব্যালেন্স রাখা কিন্তু ভারতের পক্ষে কিন্তু খুব অসুবিধাজনক। তাহলে ভারতকে একটা সাইড নিতে হবে। কারণ আমাদের 1999-তে যখন কার্গিল যখন হয়েছিল, তখন কিন্তু আমাদের আমেরিকা কিন্তু সাপোর্ট করেনি। স্যাটেলাইট কিন্তু আমাদের আমেরিকা দেয়নি, আমাদের স্যাটেলাইট দিয়েছিল কিন্তু ইসরায়েল। আর ইসরায়েলি কিন্তু, এবং যত টেকনোলজি আছে সব কিন্তু ইসরায়েলি টেকনোলজি। সারা পৃথিবী যা ভোগ করছে সব কিন্তু ইসরায়েলের মাথা দিয়েই বেরিয়েছে। সে আপনি ফেসবুক থেকে ইউটিউব, আপনি যাই বলুন না কেন, সমস্ত কিছু। আর আমেরিকার সঙ্গে ভারতের একটা সম্পর্ক, সেটা হচ্ছে বাজার, বিজনেসের সম্পর্ক। যদি আমরা ইরানের পক্ষে যাই, তাহলে আমাদের বিরুদ্ধে কে কে চলে যাবে? আমাদের বিরুদ্ধে চলে যাবে পুরো আমেরিকা, ইউরোপ, ইসরায়েলের মতো বন্ধু, এবং খানিকটা রাশিয়াও। তার সুযোগ নেবে কে? চীন। আর যদি আমরা এদের পক্ষ নিই, ইসরায়েলের পক্ষ নিই, তাহলে আমাদের হাত থেকে বেরিয়ে যাবে হচ্ছে ইরান, চাবাহার পোর্ট চলে যাবে, এবং মুসলিম কমিউনিটি আমাদের পাশ থেকে সরে যাবে। মুসলিম কমিউনিটি কোনোদিনই আমাদের সঙ্গে ছিল না। এই ভোট থেকে বুঝে গেছেন যে ইন্ডিয়ান মুসলিম কমিউনিটি আমাদের সঙ্গে নেই, তাহলে বাইরে পশ্চিমা মুসলিম কমিউনিটি কি আমাদের সঙ্গে থাকবে? ফলে ভারতের পক্ষে এখন সুবিধাজনক অবস্থান হচ্ছে গিয়ে ইসলাম গোষ্ঠী এখন ছাড়ো, ছেড়ে তুমি খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে, প্রথমে ইহুদি, তারপর তো হনুদ। আগে ইহুদি বাঁচো, খ্রিস্টান বাঁচো, বেঁচে তারপরে যদি অবশিষ্ট থাকে তাহলে পরে ইরানকে দাও। ইরানের সঙ্গে সম্পর্ক আর মনে হয় না
সমান রাখা যাবে ভারতের পক্ষে। এখন ভারত একটা ত্রিশঙ্কু অবস্থায় ঝুলছে। ভারত এখন খুব মাথা মারছে যে কি করে কি করা যায়। এই যে বাংলাদেশে এত উৎপাত হচ্ছে, এত করছে, ভারত খুব একটা বেশি নজর দিতে পারছে না। তার কারণ হচ্ছে এই দিকে যা চলছে, এক তো পাকিস্তানে খুব একটা পাত্তা দেয় না, যা হচ্ছে ও তো সেনা ম্যানেজ করে নেবে, ওটা নিয়ে খুব একটা পাত্তা দেয় না ভারত। কিন্তু এই যে একটা সারা বিশ্ব জুড়ে যে একটা অস্থির পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে ঘিরে, সেখানে ভারতের কি অবস্থান হবে, ভারত সেই চিন্তা করতে করতে ভারত ব্যস্ত হয়ে গেছে। ফলে সমস্ত মাথা গিয়ে ডিফেন্স এবং বিদেশ মন্ত্রকের পুরো মাথা গিয়ে এখন পড়েছে এই জায়গায়। এখন গত দুদিন ধরে প্রচুর মন্থন হচ্ছে। এই মন্থনের মধ্যে দিয়ে কি বেরিয়ে আসে সেটা 2-4 দিনের মধ্যেই জানা যাবে। তখন আমি আপনাদেরকে নিশ্চয়ই বলবো। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।